বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার শুরু। 25 আসামি অভিযুক্ত, 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম বাড়ছে পেঁয়াজের, বিকল্প উৎসের সন্ধানে ব্যবসায়ীরা। করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত 1724 জন। ঢাকা বিভাগে এখনও সংক্রমণ বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে একটানা এই মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছরের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন আবরারের বাবা বরকতুল্লাহ রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই মামলার অভিযোগ গঠন করা হলো মঙ্গলবার। অভিযোগ গঠনের সময় 22 আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শুনানি শেষে মামলা থেকে আসামিদের অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। 302 ধারা মামলা করতে হলে প্রি প্ল্যান থাকতে হবে এবং আজকে যে বিষয়টা উনি এনেছেন, বাদী মামলার ঘটনা তারিখ বললেন 6 থেকে 7 তারিখ, কিন্তু মাননীয় আদালত আমাদেরকে আছে চার্জ করলেন 4 থেকে 5 তারিখের ঘটনার কথা বলে, যেটা এজাহারে ছিল না। এটা এজাহার বহির্ভূত বক্তব্য আজকে উনি আমাদের অভিযোগ আনছেন। তা আমরা মনে করি যেহেতু যেটা এজাহারে নাই, এজাহারের পূর্বের অংশটুকু এনেছেন, এটা আইন বহির্ভূত এবং আমরা এই জন্য উচ্চ আদালতে যাব। গ্রেপ্তার আসামিদের মধ্যে 8 জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। হিলি, সাতক্ষীরা, বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজ আমদানি। ফলে একদিনের ব্যবধানে দাম বেড়ে যায় কেজিতে 20 থেকে 25 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ভারত থেকে কোনো পেঁয়াজ আসেনি হিলি স্থলবন্দরে, ফলে বিভিন্ন আড়তে বাড়তে শুরু করে দাম। একদিন আগে আড়তগুলোতে যে পেঁয়াজ 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেই দাম 60 থেকে 70 টাকা। পচা পেঁয়াজ আপনার মনে করেন কিনতে হচ্ছে 60 টাকা 65 টাকা কিনতে হচ্ছে, এটা আমরা কিভাবে বেচবো? এটা কালকে পেঁয়াজ কিনলাম 34 টাকা, আজকে আপনার চাচ্ছে 65-70 টাকা। আমদানি বন্ধ হওয়ায় ভারতের ভেতরে আটকা পড়েছে 250টি পেঁয়াজবাহী ট্রাক। এলসি হয়ে আছে 10,000 টন। ভারতের এমন সিদ্ধান্তের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি আমদানিকারকদের। ভারত সরকার আমাদের বারবার এই কাজটি করে, তা আমাদের কিছু না জানিয়ে, বাংলাদেশ সরকারকে কোনো ইনফরমেশন না দিয়ে হঠাৎ করে তারা বন্ধ করে দিয়ে একটা বিব্রত পরিস্থিতি সৃষ্টি করে। তবে বিকল্প উৎস থাকায় গত বছরের মতো এই বছর পেঁয়াজের দামে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। গতবারের মতো প্রভাব পড়ার কোনো সুযোগ নাই, কারণ ইতিমধ্যে আমরা পৃথিবীর অন্যান্য দেশেও আমরা ইতিমধ্যে ইম্পোর্ট এলসি করেছি। আমাদের তুরস্ক, মিশর, পাকিস্তানে যাতে প্রচুর পেঁয়াজ আছে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। গত রোববার হিলি বন্দর দিয়ে 29টি ট্রাকে 800 টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছিল। ইন্ডিয়ার নীতি নির্ধারণের পর্যায়ে একটা বৈঠক চলতেছে, সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। হয়তোবা আমরা আশা রাখছি খুব দ্রুত এটা সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তো আগামী দিন থেকে আমরা পেঁয়াজ পাবো বলে আশা করছি। এদিকে সোমবার 50 মেট্রিক টন পেঁয়াজ আসার পর রফতানি বন্ধের ঘোষণা আসে ভারতের পক্ষ থেকে। ফলে পেট্রাপোলে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি 150টি ট্রাক আর 42টি ওয়াগনযুক্ত 3টি ট্রেন।
অন্যদিকে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের কোনো ট্রাক না আসায় একদিনে দর বাড়ে কেজি প্রতি 20 থেকে 25 টাকা। হঠাৎ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। 250 থেকে 300 ব্যবসায়ীর পেঁয়াজ সংশ্লিষ্ট আড়ত আছে, সে আড়তদাররাও অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং এদের এই প্রত্যেক আড়তে আবার দৈনিক লেবার লাগে, সবাই আমরা বেকারত্ব হয়ে যাবে। দাম কমাতে দ্রুত বাজার মনিটরিং চাচ্ছেন ক্রেতারা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। 534 কোটি টাকার 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অনুমোদন দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ সহ 4 প্রকল্প। যে আমরা এটাতে কাজ করছি, কারণ ওনার বাড়ি ওই অঞ্চলে, উনি ছোটবেলায় শামুক দেখছে, ওই এলাকায় শামুক পুড়িয়ে চুন তৈরি করে। দেশজ যা কিছু আছে উদ্ভিদ প্রাণী প্রত্যেকটাকে আমরা সংরক্ষণ করতে হবে, এটা আমাদের লার্জার গোল। 24 ঘন্টার মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বাড়ল। আগের দিন 26 জনের মৃত্যু হলেও এদিন মারা গেছে 43 জন। মৃতদের মধ্যে 36 জনই পুরুষ। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 4802। মোট মৃত্যুর 77.97% পুরুষ এবং 22.03% নারী। নতুন করে সংক্রমিত হয়েছেন 1724 জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা সংক্রমণের 192তম দিন। মাসখানেক আগে থেকেই সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনার নানা নির্দেশনা দৃশ্যমান, তবে সংক্রমণ কিংবা মৃত্যু খুব একটা কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 94টি ল্যাবে পরীক্ষা করা 14,050টি নমুনায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 1,724 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,41,056। নতুন 2,439 জন করোনা মুক্ত হওয়ায় এ পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা 2,45,594। পরিসংখ্যান বলছে মৃত 43 জনের মধ্যে 27 জনই ঢাকা বিভাগের। এ পর্যন্ত মোট প্রাণহানির 3,744 জন পুরুষ এবং 1,058 জন নারী। ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,596 জন, আর আইসোলেশনে নেওয়া হয়েছে 288 জনকে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বোমা মেরে কারাগার উড়িয়ে দেয়া এবং জঙ্গি ছিনতাইয়ের হুমকি দেয়া উড়ো চিঠির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা বিবেচনায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর সাথে হুমকি দেয়া চিঠির কোনো সম্পর্ক নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বোমা মেরে কারাগার উড়িয়ে জঙ্গি ছিনতাইয়ের হুমকি দেয়া উড়ো চিঠি পান লালমনিরহাটের জেলা প্রশাসক ও কারাগারের জেল সুপার। এরপরই দেশের 68টি কারাগারে জরুরি চিঠি পাঠিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপকালে উঠে আসে উড়ো চিঠির প্রসঙ্গ। মন্ত্রী জানান, এই উড়ো চিঠির কোনো ভিত্তি নেই। আর কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিকই, তবে সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার কারণেই। এই ধরনের উড়ো চিঠি, উড়ো কাগজ আমাদের সবসময় মন্ত্রণালয়ে আসে এবং বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, আপনারাও পেয়ে থাকেন। তথ্য ভিত্তিক আমরা সবসময় কাজ করে থাকি। আমরা ওইখানে পাহারা বৃদ্ধি করছি সেটা নয়, আমাদের কারারক্ষীদেরকে আরও যাতে ওয়াচফুল হয়, তারা যদি দেখাশোনার এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে, সেইটার ব্যবস্থা আমরা করেছি। দেশ থেকে জঙ্গিদের মূলোৎপাটন করা না গেলেও তাদের তৎপরতা থামানো গেছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। সেল সেগুলো রয়েছে, সেগুলো মাঝে মাঝে আমরা ধরছি, দেখছেন আমরা এগুলো এখনো সেই অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমার সেনাদের গতিবিধি গত কয়েকদিনে বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আমরা তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর একটা জিনিস আমি সবসময় বলেছি, আমরা সবসময় প্রস্তুত থাকি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
বন্ধ সব পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, কোনো পাট শ্রমিককে ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না। রাজধানীর ড্যামরার করিম জুট মিলে বিজেএমসির বন্ধ ঘোষিত মিলসমূহের শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন পাটমন্ত্রী। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান বলেন, পাওনা টাকা কোনো নেতার হাতে নয়, শ্রমিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দীর্ঘদিন পর পাওনা মজুরি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পাটকল শ্রমিকরা। কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে শেষ হলো বাংলাদেশ কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। রাজধানীতে আমুলিয়া মডেল টাউন আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র ৩ মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। কর্মসূচিতে আরও অংশ নেন বাংলাদেশ কৃষক লীগের নেতারা, স্থানীয় কাউন্সিলর সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা বছরই বৃক্ষরোপণ অব্যাহত রাখার আহ্বান জানান। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার শুরু, ২৫ আসামি অভিযুক্ত, ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম বাড়ছে পেঁয়াজের, বিকল্প উৎসের সন্ধানে ব্যবসায়ীরা। করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১,৭২৪ জন। ঢাকা বিভাগে এখনও সংক্রমণ বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।